পদত্যাগ করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতির পদত্যাগের পর এবার বাধ্য হয়ে পদত্যাগ করতে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে তিনি সেনাপ্রধানকেও সরিয়ে দেবেন কিনা। সেনাপ্রধানকে তিনি যে তেমন বিশ্বাস করেন না এবং সেনাবাহিনীর ওপর সেনাপ্রধানের একক নিয়ন্ত্রণেও তিনি বিশ্বাস করেন না, যে কারণে যে ভয়ে তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল, সেই কারণটা তো সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। রাষ্ট্রপতির পদত্যাগের পর এবার প্রক্রিয়াগতভাবেই কিন্তু এবার সেনাপ্রধানের পালা। হ্যাঁ দর্শক শ্রোতা, শুরুতে ভিডিওর কিছু শিরোনাম এবং কি থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কোন টপিকের হতে যাচ্ছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ইতিমধ্যে পদত্যাগ করেছে, সেটা আপনারা সকলেই জানেন। আর সেই প্রক্রিয়াগতভাবে দর্শক এবার কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পালা। কারণ ফ্যাসিস্ট হাসিনার আমলের দেওয়া এই রাষ্ট্রপতি এমনকি সেনাপ্রধান এখন অব্দি দর্শক বহাল রয়েছে, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নিজেদের সবকিছু গুছিয়ে এবার এক এক করে কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার সকল কিছুই কিন্তু বিদায় করছে। প্রথমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবার কিন্তু দর্শক একেবারে অটোমেটিক্যালি কিন্তু নাম চলে আসে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানে। কারণ একটা সরকার কখনো চাইবে না বিগত সরকারের দেওয়া প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে সেই সরকার পরিচালনা করতে, আর যার ফলশ্রুতিতে দর্শক এই সিদ্ধান্তগুলো নিচ্ছে কিন্তু বিএনপি সরকার এক এক করে। অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ করতে না করতে দর্শক এই গুঞ্জনটি একেবারে তীব্র হয়ে গিয়েছে যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ কত তারিখে এবং ঠিক কি ইস্যু নিয়ে এই সেনাপ্রধানকে বিদায় করতে যাচ্ছে বিএনপি সরকার। হ্যাঁ দর্শক, সেটার পূর্ণাঙ্গ কিছু রিপোর্ট নিয়ে এমনকি তথ্যাদি নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন সাজিয়েছি আপনাদের জন্য। আর যেটা দেখলে দর্শক আপনি রীতিমতো একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঠিক কবে বা কত তারিখে কিসের মাধ্যমে দর্শক সরিয়ে দেওয়া হচ্ছে। বিএনপি সরকার সরিয়ে দিচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে, এমনকি নতুন সেনাপ্রধান হচ্ছেন কে দর্শক, সেটার কিছুটা ইঙ্গিত পেয়ে যাবেন আমাদের আজকের এই রিপোর্টটিতে। তাই আপনার কাছে দর্শক বিনীতভাবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই সম্পূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের বিষয়টির একেবারে ভালো করে আপনি ধারণা পেয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আগে আপনাকে সেই রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি। তারেক রহমানের একেবারে ঘুম হারাম হয়ে গেছে এবং সেই জায়গাটা থেকেই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর অবশেষে জুলাই মাসে এসে শেখ হাসিনার ঘনিষ্ঠ বিশ্বস্ত এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তারেক রহমান। সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বিষয়, কিন্তু এতেই কি সমাধান আসবে? কাজেই তারেক রহমান বুঝতে পারছেন এই কাঁটার আসন নিশ্চিত হবে না যদি না 5ই আগস্টের পর থেকে ক্ষমতার কেন্দ্রে বসে আছেন যেই ব্যক্তি প্রকৃতপক্ষে সেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও সরিয়ে না দেওয়া হয়। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও তো একইভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতোই শেখ হাসিনার ঘনিষ্ঠ, এবং শেখ হাসিনার সঙ্গে তারও ফোনালাপ হয় কিনা, নিয়মিত যোগাযোগ হয় কিনা, তিনি শেখ হাসিনার পরামর্শে কি কি করছেন, কি কি বলছেন, কোথায় কোন কলকাঠি নাড়ছেন, এসব নিয়ে সন্দেহ তো বারবার ইউনূস আমলে এই হাসনাত, সার্জিস, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা নিয়মিতভাবে প্রকাশ করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া মন্ত্রী থাকা অবস্থায়, উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থায় নিয়মিত বলেছেন যে উত্তরপাড়া দিল্লি মিলে ষড়যন্ত্র করছে। ওয়াকারুজ্জামান হাসনাত সার্জিসকে ডেকে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে, এই কথা ফাঁস করে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে হাসনাত সার্জিসেরা তো ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত এই স্লোগানে কয়েকদিন ধরে রাজপথ গরম রেখেছেন। আর ওয়াকারুজ্জামানের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নাই, কোনো সহানুভূতিও নাই। কারণ সাধারণ মানুষ 2024-এর 5ই আগস্ট সেনাপ্রধান এসে দায়িত্ব নেওয়ার পর ভেবেছিল অন্তত 1/11 মইনিউ সরকারের মতো নিশ্চয়ই ওয়াকারুজ্জামান আইন শৃঙ্খলা পরিস্থিতিটা শক্ত হাতে নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে ক্রমাগতভাবে যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সারা দেশ জুড়ে যে ধরনের মববাজি, হত্যা, অস্ত্রবাজি একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে, তাতে ওয়াকারুজ্জামান থাকলেই কি আর না থাকলেই কি এই পরিস্থিতিটা সাধারণ মানুষের মনে এমন ভাবে গেড়ে বসেছে যে 2025-এও ইউনূস সরকারের জন্য ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া যতটা অসুবিধার ছিল, ততটা নির্বাচিত সরকার তারেক রহমান সরকার, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকারের জন্য
নয়। বিশেষ করে সেই পক্ষটির কাছেও এক রকমের সমর্থন পাবেন তারেক রহমান, যে পক্ষটি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য যে ওয়াকারুজ্জামানকে দায়ী করেন তাই নয়, এই যে বাংলাদেশ একটা ভয়াবহ চরমপন্থার দিকে চলে গেছে, জামায়াতে ইসলামীকে যে সেনা সদরে এনে শেখ হাসিনার পতনের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ার মুখ্য চরিত্রে পরিণত করেছে, একটা বিরাট অংশের বাংলাদেশের মানুষ মনে করেন ওয়াকারুজ্জামান এই ঘটনার প্রধান প্রেরণক। কাজে এই বিষয়টা এখন তারেক রহমানের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে তিনি সেনাপ্রধানকেও সরিয়ে দেবেন কিনা। সেনাপ্রধানকে তিনি যে তেমন বিশ্বাস করেন না এবং সেনাবাহিনীর ওপর সেনাপ্রধানের একক নিয়ন্ত্রণেও তিনি বিশ্বাস করেন না, সম্ভবত সেটা প্রমাণ করতেই, সেটা বারবার সেনাপ্রধানকে মনে করিয়ে দিতেই তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই দরবারে হাজির হয়েছেন। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর প্রশিক্ষণ শিবিরে হঠাৎ গিয়ে হাজির হচ্ছেন, সেনাবাহিনীর সেনা সদস্যদের নিজেদের রান্না খাবার খাচ্ছেন, তাদের সঙ্গে এক রকমের একটা বন্ধুত্ব, বিশ্বাস, আস্থার সম্পর্ক গড়ে তুলছেন। সবচেয়ে বড় কথা, যেই সেনাবাহিনী তাকে দেশ ছাড়া করেছিল, মানে রাজনীতি থেকে বাইরে রাখতে মুচলেকা নিয়ে দেশ ছাড়া করেছিল, যেই সেনাবাহিনী তার মাকে, তাদের পুরো পরিবারকে ক্যান্টনমেন্ট ছাড়া করেছে, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকেই মইনুল রোডের যে বাড়িতে তারা থাকতেন, যেই সেনাবাহিনী তাদেরকে সে বাড়ি থেকে বের করে ছেড়েছে, হাসিনার আমলে করেছে, কিন্তু সেনাবাহিনীর সমর্থন ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে এখন কেন জিয়াউর রহমানের পরিবার আবার ঢুকে পড়তে পারছে না ক্যান্টনমেন্টে? সেই সেনাবাহিনীর ভেতরে, সেই সেনা সদরে আবারও তারেক রহমান তার নিজস্ব পরিসর, বিশ্বস্ত লোকের একটা বলয় তৈরি করতে চেয়েছেন। এবছর ফেব্রুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর বড় ধরনের রদবদল করেছেন। ইউনূস সরকার যেসব জায়গায় যাকে যাকে বসিয়েছিল, ইউনূস সরকারের মানে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে শুরু করে সিজিএস পদে বদল এনেছেন, ডিজিএফআই এর প্রধান পদে তো অবশ্যই বদল এনেছেন, একেবারে প্রমোশন দিয়ে তার বিশ্বস্ত ব্যক্তিকে সেনা গোয়েন্দা সংস্থার প্রধান পদে বসিয়েছেন, সিজিএস করেছেন মাইনুর রহমানকে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ। এখন ধারণা করা হচ্ছে ওয়াকারকে তার মেয়াদের আগেই অন্য কোনো দেশে রাষ্ট্রদূত করে দিয়ে কিংবা জাতিসংঘের কোনো দায়িত্ব বুঝিয়ে দিয়ে একটা নিরাপদ এক্সিটের ব্যবস্থা করে দিয়ে হয়তো সেনাপ্রধান পদে বিশ্বস্ত সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের মতোই কাউকে নিয়োগ দিতে পারেন তারেক রহমান। মুশকিল হয়েছে এর মধ্যে আবার আদালতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার নামে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেলে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের পথ বন্ধ করে শেখ হাসিনা, মানে ওই যে হঠাৎ করে সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নেওয়া বা ১/১১ ঘটিয়ে ফেলা, এসব বন্ধ করতে শেখ হাসিনার আমলে যে বিধান করা হয়েছিল অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই সংশোধনীটিও বাতিল হয়ে গেছে। কাজেই আরো প্রশস্ত হয়েছে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পর। এমন অবস্থায় বিদেশি যে কোনো পক্ষের যে কোনো অনুপ্রেরণায়, উস্কানিতে, উৎসাহে আবারও যে সেনাবাহিনী একেবারে প্রকাশ্যে সামনে এসে ক্ষমতার কেন্দ্রে চলে আসতে পারে, সেটা যেমন যে কোনো আকিলমান্দ ব্যক্তি বোঝেন, তেমনি তারেক রহমানও বোঝেন যে তার ক্ষমতায় থাকার মেয়াদটা আরো দীর্ঘমেয়াদী করতে হলে শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে কিছুতেই ওয়াকারুজ্জামানকে, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়কে রাখা যায় না। শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও ওয়াকারুজ্জামান শেখ হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে গিয়ে শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছিলেন। এরপর 2024-এর 5ই আগস্টের পর থেকে তিনি ক্ষমতার কেন্দ্রে আছেন। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে সেনাবাহিনীকে বেড়াতেও ফেরত পাঠানো যায় নাই। এহেন ব্যক্তি কি করতে পারেন, সামনে যা বলছেন পিছনে তাই পরিকল্পনা করছেন, নাকি বিভিন্ন দেশের সঙ্গে নানা রকম যোগাযোগে ব্যস্ত আছেন, সেটাও বোঝা যে কারোর জন্য মুশকিল। এই অবস্থায় বিএনপি সরকারকে তার ক্ষমতা পাকাপোক্ত রাখতে হলে, নিরাপদ রাখতে হলে শুধু রাষ্ট্রপতিকে সরালে যে চলবে না, সেটা তারেক রহমান খুব ভালোভাবে বোঝেন। কাজেই সেনাবাহিনী যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, বঙ্গভবনে একটা শক্তপোক্ত বিশ্বস্ত লোক না থাকলে অস্ত্রশস্ত্র কামানের মুখে কত কিছু ঘটে যেতে পারে, এই সব হিসাব মিলিয়ে তারেক রহমান শেখ হাসিনা যখন ঘোষণা দিয়ে ফেলেছেন তিনি দেশে ফিরবেনই, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই ফিরবেন, ফাঁসিতে ঝোলালেও ফিরবেন, তখন কিছুতেই তারেক রহমান নিরাপদ বোধ করতে পারছেন না। তবে সেনাপ্রধান আর সেনাবাহিনী যদি পক্ষে না থাকে, তাহলে যেমন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেন না, তাহলে যেমন তারেক রহমান নির্বাসন থেকে দেশে ফিরতে পারেন না, তেমনি সেনাবাহিনী আর সেনাপ্রধান পক্ষে না থাকলে বঙ্গভবনে যত শক্ত আর বিশ্বস্ত লোকই বসানো হোক না কেন, কেউই শেষ পর্যন্ত সরকারকে নিরাপদ রাখতে পারে না। তবে কে জানে কে বিশ্বস্ত আর কে বিশ্বাসঘাতক। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্ভবত ফেসে যাচ্ছেন। তিনি সেফ এক্সিট না পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যদিও রাজনীতি ক্ষণ ক্ষণে রং বদলায়, রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। সে জায়গায় শাহাবুদ্দিন চুপ্পু সেফ এক্সিট না পেয়ে বরং আইনের জালে আটকা পড়তে পারেন।
সে আলামত আমরা লক্ষ্য করছি। তার বিরুদ্ধে একের পর এক অনেকগুলো মামলা হবে, তদন্ত হবে। বিএনপি সরকারের মোটামুটি সম্মতি যে না, তাকে আইনের আওতায় আনার এ বিষয়ে আমরা ইঙ্গিত পেয়েছি। এটা একটা সুখবর দর্শক। আর দি সেম টাইম শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর সেনাপ্রধানকে নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা বাজারে আসছে যে শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান মিলেই তো প্রফেসর ইউনূসকে বাধাগ্রস্ত করেছিলেন, ইউনূসকে চাপ দিয়েছিলেন, ইউনূসকে কাজ করতে দেননি। এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে আজকের এই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, যিনি ইউনূসের ডান হাত ছিলেন, তিনি সামরিক উপদেষ্টা ছিলেন অথবা নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমান সেনাপ্রধানকে বরখাস্ত করে জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, কিন্তু সেটা পারেননি। কেন পারেননি? এই শাহাবুদ্দিন চুপ্পুর কারণে পারেননি। কারণ সেটা করতে হলে তো শাহাবুদ্দিন চুপ্পুর সিগনেচার লাগবে। আর ওদিকে ওয়াকারুজ্জামান তিনি চুপ্পুর সাথে মিলে খেলেছেন। এরকম খেলা কিন্তু হয়েছে। আর দুইজনই হাসিনা অ্যাপয়েন্টেড। আবার ওয়াকারুজ্জামান যতই ভালো হন না কেন, আমরা তাকে রেসপেক্ট করি, বাট তিনি বিক্রম মিস্ত্রির সাথে মিটিং করেছেন ইউনূসের আমলে গোপনে। ভারতের সেনাপ্রধান অনেকবার বলেছে যে আমার সাথে বাংলাদেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ আছে। এগুলো ডেফিনেটলি সন্দেহজনক। যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বর্তমান কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক এবং এটা হতে তো বাধ্য, এর বাইরে তো তার কিছু করার ছিল না। তো দর্শক, এই জায়গায় এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে, যে কারণে যে ভয়ে তড়িঘড়ি করে বিএনপি সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিল, সেই কারণটা তো, সেই ভয়টা তো ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে আছে। কেন শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি তড়িঘড়ি করে পদত্যাগ করা? অনেক কারণ আছে। চীন সফরের আউটকাম, অনেক কিছু আমরা বলেছি, বিএনপির ভিতরে অসন্তোষ, কিন্তু একটা কারণ আছে যে ভয়। বিএনপি সরকার বা তারেক রহমান কাটার বা কাটাযুক্ত সিংহাসনে বসে আছেন, এর মানে তিনি কমফোর্ট ফিল করছেন সিংহাসনে তারেক রহমান, কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দুইজনই হাসিনার। এটা কাটাযুক্ত সিংহাসন না, তাহলে কি? এই কাটার ভয়ে মূলত এই সার্জিও গোর বাংলাদেশে আসছেন, আপনারা জানেন, শীঘ্রই সম্ভবত 29 তারিখ। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক দূত, বিশেষ দূত ডোনাল্ড ট্রাম্পের, ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত। এটা একটা বিরাট ষড়যন্ত্রের আলামত এবং চীন সফরের পর স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এটা ভালোভাবে দেখার কথা নয়। আর সেনাবাহিনী সবসময় যেহেতু যুক্তরাষ্ট্র বলয়টা মেনটেন করে চলে এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক, এটা সেনাবাহিনীর রুটি রুজির সাথে একটা সম্পর্কিত বিষয়। এই জায়গায় রাষ্ট্রপতি চুপ্পুকে দ্রুত তড়িঘড়ি করে সরানো, নইলে ছুটির দিনে পদত্যাগের কোনো নজির নেই। ছুটির দিনে কেন পদত্যাগ করতে হবে? তিনি তো আইন অনুযায়ী আরো 1 মাস বঙ্গভবনে থাকতে পারবেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং যে তথ্যগুলি আপনারা দেখতে পেয়েছেন, দর্শক এগুলি দেখার পর আপনার কি মনে হয় না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও বিদায় অতি সন্নিকট হতে যাচ্ছে? কারণ দর্শক, এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, দুজনেই কিন্তু দর্শক হাসিনার আমলের দেওয়া প্রশাসনিক কর্মকর্তা। অর্থাৎ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সাংবিধানিক কারণে দর্শক সরাতে না পারলেও এবার কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে একেবারে পাকাপোক্তভাবে কিন্তু শক্ত হয়ে বসে সকল কিছু জায়জামিলা সেরে কিন্তু এখন এই শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করেছে। আর তারপর থেকে কিন্তু নাম চলে এসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দর্শক অতি শীঘ্রই কিন্তু নিজের পদ থেকে পদত্যাগ করতে কিন্তু বাধ্য হবেন, এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। কারণ এই হাসিনার দেওয়া, অর্থাৎ বিশেষ করে দর্শক একটা বিষয় খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু হাসিনার বোন জামাই কিন্তু সম্পর্কে। আর এমনটাও কিন্তু দর্শক গুঞ্জন শোনা গিয়েছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্ত্রীর সঙ্গে এখনো হাসিনার সঙ্গে কথা হয়। তবে আপনাদের হয়তো বা একটা প্রশ্ন থাকতে পারে যে এতদিন কেন সরানো হয়নি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে? হ্যাঁ দর্শক, এটা সকলের প্রশ্ন, এটা থাকতেই পারে, কিন্তু একটা বিষয় খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে হঠাৎ করেই তো কাউকে সরিয়ে দিতে পারে না কোনো সরকার। কারণ এখানে সাংবিধানিক অনেক বিষয় থাকে, অনেক আইনেরও দর্শক ফের থাকে। আর যার ফলশ্রুতিতে কিন্তু সরকার এখন শক্তপোক্তভাবে বসেই কিন্তু এক এক করে সেই হাসিনার আমলের দেওয়া সকল প্রশাসনিক কর্মকর্তাদের এক এক করে কিন্তু সরাচ্ছে। আর সেই প্রক্রিয়াগতভাবেই কিন্তু এবার রাষ্ট্রপতির পর সেনাপ্রধানের নাম এসে গিয়েছে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই রিপোর্টটি দেখার পর এমনকি বিস্তারিত তথ্যগুলি দেখার পর দর্শক আপনার কি মনে হয় এবার সেনাপ্রধান পদত্যাগ করতে যাচ্ছে, অথবা সেনাপ্রধানকে দর্শক পদত্যাগ করতেই হবে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন দর্শক। খোদা হাফেজ।